সুপ্রিয় সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ইসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব আগামীর বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের গুরুত্ব এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদান, সেই বিষয়ে কথা বলবো। অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আজ আমরা আমন্ত্রণ জেনেছি। আমাদের সাথে আছেন অত্যন্ত প্রিয় মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব জনাব গাজী কামরুজ্জামান, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন সময় ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছেন। জনাব কামরুজ্জামান, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। এবং আমার একেবারে বাম পাশে বসে আছেন তরুণ উদ্যোক্তা জনাব সাখাওয়াত হোসেন, শিল্প উদ্যোক্তা এবং দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছেন এবং ব্যবসায়ীদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময় কথা বলছেন। জনাব সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ আয়োজনে। জি, আসসালামু আলাইকুম। আপনি আজকের অনুষ্ঠান আলোকপাত করতে চাচ্ছি জনাব গাজী কামরুজ্জামান আপনাকে দিয়ে, যেটি হচ্ছে যে আপনি কয়েকদিন আগেও গণমাধ্যমে বলেছেন, বেশ কয়েকদিন আগে, যে আসলে ভালো নেই ব্যবসায়ীরা, আগেও যেরকম ছিল এখনও তার থেকে মন্দ অবস্থায় যাচ্ছে এবং সেই থেকে উত্তরণের পথগুলো আপনি সেখানে বলেছেন। আমরা আজ থেকে শুনতে চাচ্ছি যে আসলে আগেও ভালো ছিল না, এখন তো ভালো থাকার কথা, কারণ হচ্ছে যে আগের সরকার চলে গিয়েছে, এখন নতুন সরকার এসছে, তারা দেশ চালাচ্ছে, সব দিকে তো দেশের অবস্থার পরিবর্তন হয়েছে, আপনাদের কেন পরিবর্তন হয়নি? ধন্যবাদ নয়ন ভাই আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক জনাব সাখাওয়াত হোসেন ভাইকে এবং এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা আগে ভালো ছিলাম, এখন ভালো নাই কেন সেটা না। ব্যবসায়ীরা কিন্তু সবসময় একটা টানাপড়ানোর ভিতরে থাকে, কারণ ব্যবসায়ীদের যেমন ব্যবসায়ীরা তো প্রোডাক্টিভ ব্যবসা করে, তো আমাদের উৎপাদন করতে হয় আবার ডেলিভারি দিতে হয়। আমরা ব্যবসায়ীরা সাধারণত আপনার দেশের যখন স্থিতিশীল অবস্থায় থাকে, দেশের আইন শৃঙ্খলা, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের সামাজিক নিরাপত্তা, এগুলোতে যখন স্থিতিশীলতা থাকে তখন কিন্তু ব্যবসায়ীরা মোটামুটি স্বাভাবিকভাবে তাদের ব্যবসা কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারে। ক্যাপাসিটি অনুযায়ী কারুর কম কারুর বেশি। তো সেই তুলনায় আমরা ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় তো দেশের সরকার পরিবর্তন হয়েছে, অনেক রাজনৈতিক আন্দোলন হয়েছে, অনেক চড়াই উত্তরায় পার হয়ে আসছে, কিন্তু আমাদের এই ব্যবসায়ীরা ধরেন শুরুর থেকেই যে আমরা স্বাধীনতার পর থেকে সকল ব্যবসায়ী কিন্তু শুরুর থেকে ভালো করে না। প্রথমে তাদের ব্যবসায়িক পরিকল্পনা করতে হয়, কি ব্যবসা করব, তারপরে ব্যবসায় মনোনিবেশ করতে হয়। ব্যবসা করতে গেলে সেই ব্যবসায় আমার যেখানে আমি ব্যবসা করব সেই জায়গাটা সিলেক্ট করতে হয়, আমার প্রতিষ্ঠানটা সিলেক্ট করতে হবে এবং সেখানে আমি বিনিয়োগ করব, কি পরিমাণ বিনিয়োগ লাগবে তার একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। এবং শুধু আমার বিনিয়োগ হলেই হবে না, এখানে আমার এই ব্যবসা পরিচালনা করার জন্য এর সাথে কি কি উপকরণ দরকার সেটাও আমার মাথায় রাখতে হবে। যেমন মেইন হচ্ছে সরকারি সহযোগিতা। আমার বিভিন্ন যে ইউটিলিটি যে সুবিধা আছে, সুযোগ সুবিধাগুলো, গ্যাস, বিদ্যুৎ, পানি এবং যোগাযোগ ব্যবস্থা, এই সুযোগ সুবিধা আমার সঠিকভাবে আমি এই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে পাবো কিনা সেটাও আমার মাথায় রাখতে হয়। তারপরে আমি যেখানে ব্যবসা করতেছি আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন সেটা দেখতে হয়। তারপরে আপনার সামাজিকতা, দেশের মানে ওই জায়গার যে জনগণ আছে, প্রতিবেশী আছে, তাদের সাথে আমার সম্পৃক্ত হয়ে ব্যবসা, এইসব অনেক কিছু চিন্তাভাবনা করে কিন্তু একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করাচ্ছে এবং এই ব্যবসা প্রতিষ্ঠানটা চালু করে সে ধরেন হুট করে যে 1-2 মাসেই যে সে তার ওই ভালো রেজাল্ট করতে পারবে, সে যে বিনিয়োগ করবে বিনিয়োগ ফিরে পাবে সেটা কিন্তু না। সে বিনিয়োগ করে সে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে আমি ব্যবসা করব, আমার এখানে আমি এই প্রোডাকশনটা করব, আমার এখানে এত জনবল লাগবে, হ্যাঁ, এইসব চিন্তাভাবনা করে জনবল নিয়োগ করে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। ব্যবসা কার্যক্রম শুরু করার মাঝে কিন্তু অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।
না, আমরা বলতে চেয়েছিলাম যে আপনারা তো আগেও প্রতিবন্ধকতার সম্মুখীন ছিলেন গত সরকারের সময়, এখন তো আরেকটু কম থাকার কথা বা আপনার ভালো থাকার কথা, কেন ভালো নেই আপনাদের? সরকারের পক্ষ থেকে কি আপনাদের এখনো কি অবহেলার বা কোনো দিক দিয়ে অবহেলিত হচ্ছেন কিনা আপনারা? যথার্থই বলেছেন নয়ন ভাই। অ্যাকচুয়ালি আমরাও ওই রকম একটা আশা করেছিলাম যে বিগত দিনে আমরা যেভাবে ব্যবসা পরিচালনা করে আসছি, আমাদের অতীত যেভাবে আমরা ঘাত প্রতিঘাত পার হয়ে যেভাবে আমরা অতিক্রম করে আসছি, এই নতুন সরকার আসার পর কিছুটা হলে লাঘব হবে। ফলে নতুন সরকার আসে, আমরা খুব আশাবাদী ছিলাম যে যিনি নতুন সরকার প্রধান হয়েছেন, আমরা শুনেছি উনি একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট। তো ওনার আন্তর্জাতিক পর্যায়ে ওনার সংযোগ অনেক বেশি। তো আমরা অ্যাকচুয়ালি আশাবাদী ছিলাম যে না, আমরা অন্ততপক্ষে ব্যবসায়ীরা অন্ততপক্ষে আমাদের এই যে যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, ওনার মাধ্যমে অন্ততপক্ষে আমরা ব্যবসায়ীরা মনে হয় খুব ভালোভাবে আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবো। আমরা একটা আমাদের যে লক্ষ্য, একটি উন্নত বাংলাদেশ গড়ার এবং আমাদের অর্থনৈতিক অবস্থাকে দৃঢ় করার, সেই একটা আশাবাদ আমাদের ছিল। কিন্তু আজ দেখেন একটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেরকম কোনো ফলপ্রসূ সমাধান দেখছি না। অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা এর কোনো কিছুই পাচ্ছি না। আমরা কোনো এখানে আপনি দেখেন আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আগে যেগুলো ছিল, আগে যেভাবে চলছে এখন সেভাবেও চলছে না। আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আপনি দেখেন এই এক বছরের ভিতরে প্রায় 250 থেকে 300 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তা 250 থেকে 300 গার্মেন্টস ফ্যাক্টরি শুধু ওই গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ কি ক্ষান্ত না, কিন্তু ওটার পিছনে ওর ব্যাকিংয়ে কিন্তু আরও ফ্যাক্টরি আছে, আরও প্রতিষ্ঠান আছে। কারণ ওই গার্মেন্টস ফ্যাক্টরির পিছনে ওকে কার্টুন সাপ্লাই দেয়, একটা কার্টুন ফ্যাক্টরি আছে, এরকম অনেকগুলো ওকে প্রিন্টিং লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য আরো ব্যাকিং অনেক ফ্যাক্টরি আছে, এবং সেখানে আরো অনেক, সেগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আপনাদের পক্ষ থেকে সেটি বলা হয়েছে। আপনার কাছে আসবো, এই বিষয়গুলো আরো কথা বলবো। আমি একটু সাক্ষাৎ হোসেনের কাছে যাচ্ছি, যেটি হচ্ছে যে আপনি যোগ করবেন, যেটি হচ্ছে যে আগের তুলনায় আপনারা ভালো নেই এবং হচ্ছে যে বিদেশি বিনিয়োগ কমে গিয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে গত 10 মাসে দেশে কোনো জিরো পরিমাণ মানে বিদেশি বিনিয়োগ, এই বিনিয়োগ ফিরিয়ে আনার জন্য বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ব্যাঘাত অবস্থায় যাচ্ছে এবং সেখানে হচ্ছে আইন পরিস্থিতি ভালো অবস্থায় নেই। কি করা যেতে পারে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ নয়ন ভাই আপনাকে এবং সম্মানিত দর্শক শ্রোতাকে। এই আমাদের দেশে মূল সমস্যা কি, আমাদের ব্যবসায়ীদের ব্যবসা করতে মূল সমস্যা কোথায়, সেখানেই আমাদের ভাইটাল হাত দেওয়া দরকার। ভাইটাল প্রবলেমটা কোথায় রয়েছে? যেমন আমরা সেই স্বাধীনতার পর থেকে আজকে প্রায় 55 বছর, এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারি না প্রতি 5 বছর পর পর আমাদের যারা দেশটা পরিচালনা করবে তারা কিভাবে ইলেক্টেড হবে। এটা আমি মনে করি একটা ভাইটাল প্রবলেম। আচ্ছা, এখন হ্যাঁ আমাদের সাময়িক সমস্যা হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু যদি এই 55 বছরে দেশ একটা স্ট্রাকচার কমপ্লিটলি না হোক, একটা 50% 60%ও যদি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে পারবো না, ওদের অনেক উন্নত গণতন্ত্র, অন্তত তাদের কাছাকাছি, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, মানে আপনি বলছেন সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতে পারিনি। একদমই না। আচ্ছা, কেন পারলাম না? কেন এই যে 5ই আগস্ট জুলাই বিপ্লবটা কেন হলো? এটা হওয়ার প্রয়োজনটা কি? এর জন্য দায়ী কি শুধু গভর্নমেন্ট? দায়ী তো আমরা যারা বিজনেস করি, আমরা যারা পলিটিক্স করি না, হ্যাঁ আমাদের রোলটা কি ছিল? আমরাও তো এই যে করোনার সময় যে দিল বিজনেসের যে প্রণোদনা, হ্যাঁ সেখানে আমার ফ্যাক্টরি আমরাও অ্যাপ্লাই করেছিলাম। যখন দেখলাম যে প্রণোদনা পাবো, সেখানে ঠিকই সব ফর্মালিটিস হলো, গুটি কয়েক লোক তারা ঠিকই প্রণোদনাটা পেল। সেখানেও অবিচার হয়েছে বা যারা পাওয়ার যোগ্য তাদেরকে অবাঞ্ছিত করা হয়েছে, এরকম। রাইট, প্রতিটা জায়গায় মানে এই যে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, এখন আমি মনে করি যে এই বৈষম্যের বিরুদ্ধে আবারও তো একটা আন্দোলন হবে। তাহলে আমরা কোথায় যাব? যারা ব্যবসা করি, আমরা যারা কাজ করে খাই। তো আমার বক্তব্য হলো দুটা জিনিস হওয়া দরকার বাংলাদেশে। ব্যবসা যদি আপনার যেটা বললেন গাজী ভাই, যে আমাদের বিনিয়োগ সব কিছু অটো চলে আসবে, বিজনেসম্যানরা খোঁজে যে কোথায় ইনভেস্টমেন্ট করবে। তারা চায় কি? তারা চায় একটা জাস্ট যে ফেসিলিটিসগুলো বললো, শুধু ফেসিলিটিস দিলে হবে না, এখানে আপনার যে মুক্ত
চিন্তা মুক্ত কর্ম পরিবেশ, এগুলো সবই লাগবে, যেটা আমাদের এই 53-55 বছরে গড়ে ওঠে নাই। এখন যে সুযোগটা তৈরি হয়েছে, যেটা এই যে বিরতির মাঝে আমাকে গাজী ভাই বলল, যে যদি এই 5ই আগস্টের পরে যে মানুষের যে চেতনা, যে ছাত্র জনতার যে বিপ্লব, এটাকে যদি কাজে না লাগাই আমরা, এখন দেখেন কি হচ্ছে, যে আবার সেই পুরনো ঈদ দিকে আমরা ফিরে যাচ্ছি, কালচারই ফিরে যাচ্ছি। তাহলে এটা সমাধানটা কি? না, স্বাগত ভাই আপনার সাথে আপনি কথা বলছেন, আপনার সঙ্গে আমি একমত, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি যে 5ই আগস্টের কথা বলতেছেন, 5ই আগস্টের যে মূল বিষয় ছিল, যে মূল বিষয় নিয়ে 5ই আগস্টের যে অভ্যুত্থানটা হলো, এখানে কিন্তু আপনারা কোনো গঠনমূলক কিন্তু না, ওখানে একটা বিষয় ছিল, কিন্তু আপনার কিন্তু জিনিসটা মনে রাখতে ভুলে গেলে হবে না, ওখানে একটাই বিষয় ছিল যে বৈষম্য বিরোধী। রাইট, বৈষম্যটা কি চাকরির ক্ষেত্রে? নো, এটা প্রাথমিক পর্যায়ে ছিল। আমি আপনাকে বলেছি, আমি আপনাকে বলি, হ্যাঁ বলেন। প্রথমেই হচ্ছে এখানে ছাত্ররাও শুধু যুক্ত হয়েছে, এখানে আপনার কোনো ব্যবসায়ীরা কিন্তু যুক্ত হয়নি। আপনি ফার্স্ট খেয়াল করে দেখেন, এরপরে সবাই মিলে আসছে। না, আমি আপনাকে বলি, এখানে প্রাথমিক পর্যায়ে শুধু ছাত্ররা এই আন্দোলনটা শুরু করে, এবং তাদের চাওয়া ছিল যে বিভিন্ন কোটা আছে, এই কোটাগুলোকে কমিয়ে ছাত্রদের, যেহেতু সাধারণ যে কোটা আছে, সাধারণ কোটাকে বৃদ্ধি করা। গাজী ভাই, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন, আমি কথাটা শেষ করি। সাধারণ কোটাগুলো বৃদ্ধি করে, যাতে সাধারণ যে কোটার যে ছাত্ররা যে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, যারা চাকরি আমরা বুঝতে পারছি, হ্যাঁ, তারা যাতে বেশি সম্পৃক্ত হতে পারে, এটাই ছিল মূল। এবং সেটা কিন্তু আমরা একটা পর্যায়ে দেখেছি যে শেষ পর্যন্ত কিন্তু তৎকালীন মানে তখন যে সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার, তিনি কিন্তু এটা কিন্তু মেনে নিয়েছে, সরকার কিন্তু মেনে নিয়েছে, আমরা কিন্তু দেখেছি, আমরা কিন্তু মেনে নেওয়ার পর আন্দোলনটা হলো কেন সম্পূর্ণ। এবং তাদের যে আশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল যে 80%, 80%, আমরা সেই দিকে একটু না গিয়ে আমরা সেখানে কিন্তু তার থেকে বেশিও কিন্তু এই আন্দোলনের তাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করা হয়েছে। আমরা সবাই জানি। এক মিনিট, তারপরেও এরপরে কি হলো, এরপরে জিনিসটা এক দফায় চলে গেল, কোনো আপনার গঠনমূলক কোনো দাবি ছাড়াই এক দফায় সরকার বিরোধী আন্দোলনে চলে আসলো। এক দফায় সরকার বিরোধী আন্দোলনে তখনও কিন্তু কোনো ব্যবসায়ী, কোনো শিক্ষাবিদ, কোনো সংস্কৃতিবিদ, কোনো অন্য কোনো সেক্টরের লোক কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয় নাই। সম্পৃক্ত তখনই হয়েছে যখন আমাদের ছাত্ররা 2-4 জন মারা গেল। আমরা সেই দিকে যাব, আমাদের দেশের আপময় গাজী ভাই, আমরা একটু অন্যদিকে যেতে চাচ্ছি। ছেলে মেয়েদের টানে তারা আমার মনে হয় আমরা আজকে যে টপিক, না আমরা ওইদিকে চলে আসি। আমি আপনাকে জিনিসটা আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি সেই বিষয়টি। হ্যাঁ নন ভাই, হ্যাঁ গাজী ভাই যেটা বললো, আমি এটার সাথে তো ডিফার করি না, এটা তো সবাই আমরা জানি, আমরা সেই দিকে, হ্যাঁ সেদিকে আমরা তো ডিফার করছি না, এটা তো আমরা সবাই জানি। আমার কথা হলো যে ছাত্রদের ডাকে কেন ছাত্র জনতা, এই লক্ষ লক্ষ মানুষ কেন নেমে আসবে? যদি আমাদের রাজনীতিবিদরাই কিন্তু লাগবে, এই ডক্টর ইউনূস বলেন আর এখন যারা আছে উপদেষ্টা পরিষদে, এরা কখনো দেশ চেঞ্জ করতে পারবে না, এবং এরা সেটা চাচ্ছেও না, সেটা তাদের কাজও না, কাজ করতে হবে রাজনীতিবিদরাই। আমাদের যতদিন পর্যন্ত, সেটা 100 বছরও যদি লাগে, আমাদের রাজনীতিবিদরা যতদিন পর্যন্ত ওই কোয়ালিটি অর্জন না করবে, ততদিন পর্যন্ত আমরা পিছিয়ে থাকবো। সেটার জন্য কি করণীয়? রাইট, আপনি তো এটাই জানতে চেয়েছেন আমার কাছে। সেটার জন্য করণীয় হলো যেটা বললাম, প্রতি 3 বছর গেলেই আমাদের রাস্তায় নামে যে ইলেকশনে কি হবে, তখন আমাদের বায়াররা যখন আসে, যেমন আমারও এই যে গত 18 ইলেকশনের সময় আমার গুরুত্বপূর্ণ একটা অর্ডার আমার ক্যান্সেল হয়ে গেছে, আমি জার্মানিতে মিটিং করে আসলাম, সব ওকে, হঠাৎ করে যখন রাস্তায় আন্দোলন, তারা তো সামান্য কিছু হলে মনে করে অনেক কিছু, আর তারা আসলো না। তাহলে দেখেন আমার কত ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, এটার জন্য দায়ী কে? আপনি গণতন্ত্রের কথা বলবেন, এই যে আমাদের গণতন্ত্র 47 যে কারণে হয়েছে, 71 যে কারণে হয়েছে, 2400 একই কারণে হয়েছে, কি জন্য? বৈষম্যের বিরুদ্ধে। আপনি দেখেন প্রত্যেকটা আন্দোলন একটাই কারণ, বৈষম্য। সেটা ব্যবসায়ীদের বৈষম্য, ওই যে আমি যেটা বললাম করোনার সময় যে আমাদের যে প্রণোদনা, সেখানে বৈষম্য, সব জায়গায় বৈষম্য। না হয় আপনার এই রাজনীতিবিদরা এত বলার পরও মানুষ নেমে আসে নাই, শুধুমাত্র একটা কারণে তো মানুষ নামে না। আমি এক কারণে নামলাম,
গাজী ভাই এক কারণে, আপনি এক কারণে, অনেকগুলো ক্ষোভ একই সাথে জড়াইছে। রাইট, শুধু বৈষম্য মানে আমার একটা চাকরির জন্য মানুষের লক্ষ লক্ষ মানুষ নেমে আসে না। এখন যদি আবার সেই জায়গায় আমরা চলে যাই, রাইট, হ্যাঁ, আমরা যদি সেই জায়গায় চলে যাই, তাহলে এটার কোনো মূল্য থাকলো না, কোনো মূল্য থাকলো না। তাহলে কি আমাদের এইভাবেই কি দেশ চলবে? আমরা যারা ব্যবসা করি, জীবনের ঝুঁকি নিয়ে, ব্যাংকের ঋণ নিয়ে, আমাদের কত টেনশন, কোনো কারণে কিছু হলেই আমাকে তো ব্যাংকে এসে ধরবে। যেহেতু মানে এটা একটা, অনেকে সরকারের সিন্ডিকেটের সাথে কতজন থাকে? অল্প কয়জন, তারাই একমাত্র বড় বড় যারা যারা গ্লোবাল যারা ইন্টারন্যাশনাল লোন বাইরের ব্যাঙ্কগুলো থেকে লোন আনে 1%, 2%, তাদের হিসাব তো আলাদা। তাছাড়া ম্যাক্সিমাম একটা দেশের ডেভেলপমেন্ট ডিপেন্ড করে হলো মিডল ক্লাসের উপরে। তা আমার দেশের আপনি দেখেন আমার মিডল ক্লাস কোথায় আজকে, মিডল ক্লাস ব্যবসায়ীরা কোথায়? আপনি দেখেন। এখন আবার নতুন একটা আলোচনা, সেটা কি? এই যে সংখ্যানুপাতিক পদ্ধতি, মানে একের পর এক কিন্তু সমস্যা আসতেছে। রাইট, সেটা নিয়েও কিন্তু দ্বিমত পোষণ হচ্ছে কিন্তু বারবার, এখনো কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারেনি কিন্তু আমরা দেখছি পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়টা। হ্যাঁ, আমার কথা হলো যেটাই হোক, আমার ধারণা যে একটা জায়গায় আসবে এবং আসা উচিত। এটা দেশের স্বার্থে, আমাদের ব্যবসায়ীদের স্বার্থে, জনগণের স্বার্থে। কেন উচিত? যেটা আপনি বিরতিতেও বললেন যে দেখেন সংখ্যানুপাতিক পদ্ধতিটা আমি যতটুকু দেখলাম যে প্রায় 90টা দেশের উপরে এই পিআর পদ্ধতিটা আছে। আমার যতটুকু জানা 75 বা এর উপরে আর কি। যাই হোক, আপনি ধরেন 75, 80 যেটাই ধরেন, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের যে আমলাতন্ত্র যেভাবে সেট আপ আছে, এই সেট আপে লয়ার হাউস, আপার হাউসে, এটা আসলে আমার যতটুকু আপনি আমাকে কালকে বলার পরে আমি স্টাডি করলাম যে এটা আসলে নিম্নকক্ষে সরাসরি ভোটটা হয়, আমি মনে করি ভালো এখন যে পদ্ধতিটা আছে। কারণ মানুষ রাজনীতিবিদদের কাছে না গেলে কার কাছে যাবে? প্রশাসনের কাছে যাবে। কিন্তু প্রশাসন তো সেইভাবে এখনো গড়ে ওঠেনি, তবে এটা গড়ে উঠতে হবে এবং আপার হাউসে অবশ্যই আমি এটা সাপোর্ট করি। আপার হাউসে অবশ্যই সংখ্যানুপাতিক পদ্ধতিটা থাকা উচিত। এবং আমার ধারণা, আমি যতটুকু নিউজ পেপারে দেখলাম যে মোটামুটি সব দলগুলোই, বিএনপি সহ সব দলগুলোই এটার কাছাকাছি চলে আসার চেষ্টা করছে। এবং এটা হলে কি হবে যে আপার হাউসে শুধু আপনার সংখ্যানুপাতিক পদ্ধতি না, সেখানে তাদের কিছু পাওয়ারও দেওয়া উচিত। পাওয়ার না দিলে শুধু আপার হাউস করে লাভ। আরেকটা বিষয় হচ্ছে যে বারবার বলা হচ্ছে যে এখন তো সময় এসেছে, আমাদের অনেক পরিবর্তন হয়েছে, দেশের সরকার, স্বৈরশাসক যারা ছিল তারা চলে গিয়েছে, ফ্যাসিস্ট সরকার। এখন হচ্ছে ন্যূনতম একটা যোগ্যতা, রাজনীতিবিদদের একটা ন্যূনতম যোগ্যতা বলে একটি কথা আছে আর কিন্তু আমরা বিগত দিনে কিন্তু সেটি কিন্তু লক্ষ্য করিনি। কিন্তু সামনের দিনগুলো কি বিবেচনা করার সময় এসেছে আপনি মনে করেন? হ্যাঁ, দেখেন এই যে আপনি বললেন যোগ্যতা, আমরা ছোটবেলায় দেখেছি যে স্থানীয় সরকার ইলেকশন হলে, কামরুজ্জামান যোগ করবে, আমি আপনাকে সময় দিচ্ছি। ছোটবেলায় আমরা দেখেছি যে যারা পলিটিক্স করতে গিয়ে তাদের পৈতৃক যে সম্পত্তি সব বিক্রি করে তারপরে সে চেয়ারম্যান হয়, তারপরে সে কিছু হয়। এখন দেখে উল্টা। তো আপনি যেটা আমাকে, মানে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে নাকি? এটা তো বলার অপেক্ষা রাখে না। এটা বলার জন্য কোনো রকেট সায়েন্স, কোনো এটা স্কিল লোক দরকার নেই। এটা সবাই জানে যে এটা একটা, আমি একবার আমাকে সিঙ্গাপুর বিএনপির সভাপতি সেক্রেটারি কামরুল ভাই আরও কত 8-10 বছর আগে আমি সিঙ্গাপুরে আমাকে বললো যে ভাই, রাজনীতিটা হইলো বাংলাদেশের, আমাদের রাজনীতিটা হলো পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমি বললাম ভাই কীভাবে? বললো দেখেন যে একটা ইনভেস্টমেন্ট করে এটা প্রফিট পাওয়ার আশায়, তাহলে আমরা 55 বছরে কেন এটা হবে কেন? যে কথাটা আমি শেষ করি এই পয়েন্টটা দিয়ে, যে দেখেন আপনি স্থানীয় সরকারের কথা বললেন, আমি মনে করি যে যদি কিছু ভালো লোককে আপনি তুলে নিয়ে আসতে হয়, স্থানীয় সরকারের উন্নত না হলে আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন লোকাল গভর্নমেন্ট ভাইটাল আপনার ফর ডেভেলপিং দ্য কান্ট্রি। আপনি সেখানে এখন কি করতেছে? এমপিরাই কিন্তু লোকাল সব কাজ করতেছে। লোকাল ভালো লোকগুলি আগে স্কুলের একজন টিচার, ভালো একজন আদর্শ লোক, চেয়ারম্যান হইতো, মেম্বার হইতো, বা বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান হইতো। তা আমি মনে করি যে অবশ্যই যদি এটা রাজনৈতিক সরকারের অধীনেই হয়, হ্যাঁ, তাহলে কি হবে? ওই সিলেক্ট করে দিবে এমপি সাহেব, যে যোগ্যতা সম্পন্ন লোক সে এমপি সাহেবের পছন্দ না, তাহলে কি হবে? সে আর আসতে পারলো না। হ্যাঁ, অপেক্ষাকৃত কম অযোগ্য লোক যে সে ওই এমপি সাহেবের পছন্দ, তাকেই ইলেক্টেড করে আসলো। তাহলে আমি যেটা প্রথম শুরু করলাম যেটা দিয়ে, সে একই অবস্থা। তাহলে কি পরিবর্তন হবে? আমাদের অ্যাটলিস্ট 2টা পরিবর্তন যদি হয়, মানে তাহলে এই 24-এর কোনো মূল্যায়ন থাকলো না। 5 বছর পর ভোটটা সুষ্ঠুভাবে হবে এবং আপনার স্থানীয় সরকার শক্তিশালী হবে। কিভাবে শক্তিশালী হবে সেটাও এই অন্তর্বর্তী সরকারের কিভাবে করা যায়। আমার ধারণা যে বিএনপি একটি বড় দল,
বিএনপি কিন্তু হুট করে কিছু বলতে পারে না। বিএনপি অনেক জনপ্রিয় দল, তাদের অনেক তিতিক্ষা আছে। তো আমার ধারণা সবাই একটা প্ল্যাটফর্মে আসবে, কারণ বেসিক ব্যাপারে তো সবাই এক। তো এইটা যদি হয়, না হয় আপনি যত টকশো করেন, যত যা করেন, আপনার দেশের এই যে ভাই যে সমস্যাগুলোর কথা বললো, আমি চ্যালেঞ্জ এই 50 বছরের সমস্যা যাবে না। জি, আমি আপনার কাছে আসবো। গাজী কামরুজ্জামান, আপনি বলছিলেন যে আসলে পরিবর্তনের সময় এসেছে এবং হচ্ছে যে আপনারা ব্যবসায়ী যারা আছেন আগে যেরকম ছিলেন তার থেকে এখন বন্ধ অবস্থায় আছেন এবং আপনাদের ব্যবসা একেবারে থুবড়ে যাওয়ার অবস্থা আর কি। থুবড়ে যাওয়া থেকে আমরা এই সরকার যদি আমাদের দিকে একটু সচেতন হয়, বিশেষ করে আপনাদের দিকে সচেতন হয় বা আপনাদের দিকে লক্ষ্য করে, তাহলে কিন্তু আপনারা একটা জায়গায় অবস্থান করতে পারবেন। কিভাবে সেটা করা যেতে পারে সেই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত আপনার কাছে শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। দর্শক, আমরা যাবো সুপারসান কেবলসের সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। স্বাগত আরেকবার সুপারসান কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আমাদের সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ আছেন। সাকাওয়াত হোসেন আমাদের সাথে আছেন এবং গাজী কামরুজ্জামান আছেন। কামরুজ্জামান, আপনার বিরতির আগে আপনাকে বলেছিলাম যে এর থেকে উত্তরণের পথ কি আসলে এবং কি করা যেতে পারে এবং আপনারা ভালো থাকবেন কিভাবে, কারণ আপনারা ভালো থাকলে এই দেশ ভালো থাকবে, দেশ ভালো থাকলে আমরা বিশ্বের কাছে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। কি করা যেতে পারে? আপনি দেখেন, একটু পিছনের দিকে ফিরে দেখেন, ইতিহাস যেটা বলে সেই আপনার পর্তুগালেদের আগমনের পরে আপনার সোনারগাঁয়ের মসৃণ কাপড়, হ্যাঁ, তারপরে চিটাগাংয়ের যে জাহাজ শিল্প, হ্যাঁ, এটার ঐতিহ্য রয়েছে, এটার যে ঐতিহ্য, এটা কিন্তু শুধু আমাদের এই ইয়া না, আপনার সারা বিশ্বব্যাপী কিন্তু এই ঐতিহ্যটা কিন্তু এখন রয়েছে। বিভিন্ন দেশ থেকে সওদা করতে আসতো আগে, তো এখন তো আমাদের রাস্তাঘাট সব কিছু উন্নত হয়েছে, তাই না? আকাশপথ সহজ হয়েছে, আমাদের রপ্তানিতে সুবিধা হয়, আকাশপথে সড়ক পথে সুবিধা হয়। কিন্তু আগে অভ্যন্তরীণ যে বিষয়গুলো ওইটাতেই আসছি। আগে নৌপথ ছিল, মানুষ কিন্তু সওদা করতে আসতো, সেই জায়গা থেকে কিন্তু এটা বাংলাদেশের এই ভূখণ্ডের সুনাম রয়ে গেছে। হ্যাঁ, তারই ধারাবাহিকতায় আপনি দেখেন, বেশি আগে না, আমাদের পাট শিল্প কিন্তু একটা ঐতিহ্য ছিল, তাই না? তার ধারাবাহিকতায় দেখেন আস্তে আস্তে সময়ের পরিবর্তন, ব্যবসার পরিবর্তন হয়। আজকে আমাদের পোশাক শিল্প কোথায় আসছি আমরা? সেই 90 দশকে আসেন, 2000 সালে আসেন, তখন আমাদের পোশাক শিল্প কতটুকু আমরা রপ্তানি করতাম, তাই না? $1.1 মিলিয়ন বা তার একটু বেশি। 2000 সালে হয়তো 3, 4, 5 মিলিয়ন ডলার। হ্যাঁ, আজকে আমরা কোথায় আসছি? আজকে আমরা প্রায় $50 বিলিয়ন আমরা বিদেশ থেকে রপ্তানি করার সক্ষমতা হয়েছে, তাই না? এই শিল্পটা তো একদিনে হয় নাই, তাই না? সবচাইতে আপনি দেখেন, ইতিপূর্বে তো আমাদের আরো অনেক সরকার আসছে, বিএনপি সরকার আসছে, আওয়ামী লীগ সরকার, জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টি আসছে, তাই না? একদিন। কিন্তু আমরা সম্প্রতি দেখি বিগত 10-15 বছরে কিন্তু আমাদের এই শিল্পটা কিন্তু মোটামুটি বিশ্বের বুকে একটা অবস্থান করে এনেছে। আজকে আমরা দ্বিতীয় সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ। প্রথমে আছে চীন, দ্বিতীয়তে হচ্ছে আমরা, তাই না? এটা তো আমাদের দেশের সক্ষমতা অনুযায়ী হয়েছে, তাই না? সরকারের সহযোগিতা একবারে না হলে তো হয় নাই, সরকারের সহযোগিতাও ছিল। যখন যারা আসছে আপনাদেরকে চেষ্টা করতে, গভর্নমেন্টও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। হঠাৎ করে বিগত 5ই আগস্টের পরে আমরা একেবারে সেদিন আমাদের কাছে অন্ধকার, আমাদের বাস পড়ছে আমাদের মাথার উপরে, এরকম সিচুয়েশন হয়ে গেছে। মানে আমরা কোনো দিকে কোনো কিছু আমরা দিশাহারা হয়ে গেছি। আমাদের ব্যবসা ঠিকমতো পরিচালনা করতে পারতেছি না, আমাদের ফ্যাক্টরি চালাতে পারতেছি না, আমাদের ওয়ার্কারদের ঠিকমতো ওয়ার্কাররাও আসতেছে না, ওয়ার্কারদের বেতন ঠিকমতো দিতে পারতেছি না। হঠাৎ করে কি সিচুয়েশন তৈরি হয়ে গেল? আমরা সরকারের কোনো সহযোগিতা পাচ্ছি না, আইন শৃঙ্খলা রক্ষাকারীর কোনো সহযোগিতা পাচ্ছি না। আপনি যেখানে যাবেন সেখানেই মবের প্রশাসনকে আপনারা কি এখানে মব শুরু হচ্ছে, ইনক্লুড করার চেষ্টা করেছেন? চাঁদাবাদী, হ্যাঁ, প্রশাসনকে তো ধরেন, এখন তো প্রশাসন গা ছাড়া। প্রশাসনকে আপনি 7 বার ফোন করলেও প্রশাসন আসবে না, আসে না। প্রশাসন যায়, দেখবেন একটা থানায় দেখবেন 2-3 জন আছে, ওসি সাহেবরা তো খুঁজেই পাওয়া যায় না।
গাজী ভাই একবার ভেঙে পড়ছে না? হ্যাঁ, আমি ভেঙে পড়া তো বড় জিনিসটা ভাই, আমার এই সেক্টরটাই ভেঙে পড়ে যাচ্ছে। আজকে আপনি দেখেন, আপনি যান আশুলিয়াতে, আপনি যান গাজীপুরে, আপনি যান নারায়ণগঞ্জে, এই ফ্যাক্টরিগুলোর কি অবস্থা, কি করুণ অবস্থা, আপনি চিন্তাও করতে পারেন। আপনি নিজেও তো এই সেক্টরের সাথে জড়িত। আপনি বলেন, আপনি আপনার প্রতিষ্ঠানটা কিভাবে আপনি চালাতে পারতেছেন, কিভাবে চালাচ্ছেন বলেন? আপনি কি ঠিকমতো, আপনার লোকবল কি ঠিকমতো আসতেছে? আপনি কি তাকে গত মাসের স্যালারি ঠিকমতো দিতে পারছেন? আপনি কি আপনার যে কোনো সুবিধা অসুবিধার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটি আপনি কোনটিকে বেশি প্রাধান্য দিচ্ছেন, এখন কি করা দরকার? আমি ইন্ডিভিজুয়ালি আপনার কাছে জানতে চাচ্ছি যে এক কথা যে আপনি কোন বিষয়টিকে সরকার সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার এখন আপনি মনে করছেন? সরকারের সবচাইতে নজর দেওয়া উচিত হচ্ছে ফ্যাক্টরিগুলো তারা যে স্বাভাবিকভাবে পরিচালনা এরা ইতিপূর্বে করে আসছে, যতটুকুনি করে আসছে, প্রত্যেকটা সরকারের সময় প্রতিবন্ধকতা ফেস করে আসছে ফ্যাক্টরিগুলো, কিন্তু বর্তমানে যেহেতু আমরা বেশি ফেস করছি, সেহেতু সরকারের উচিত এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এই ফ্যাক্টরিগুলো এরা যাতে ঠিকমতো তাদের উৎপাদন করতে পারে। তার জন্য এই যে আমাদের এখন বড় সমস্যা হচ্ছে গ্যাসের, বড় সমস্যা হচ্ছে বিদ্যুতের, বড় সমস্যা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতা। আমাদের সামাজিক কোনো স্থিতিশীলতা নাই, সমাজে একটা বিশৃঙ্খলা অবস্থা। এর থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। আমরা সরকারকে যতটুকুনি উৎপাদন করি, আমরা সেভাবে সরকারকে যথারীতিভাবে ট্যাক্স দিয়ে আসি। সরকারের যে প্রাপ্য, সেই সব প্রাপ্য আমরা দিয়ে থাকি। আমাদের দেয়া লাগে না, আমাদের কাছ থেকে জোর করে নিয়ে নেয়। রাজনৈতিক কোনো চাপ রয়েছে কিনা, বিশেষ করে হচ্ছে চাঁদাবাজির কথা যদি বলেন, এটি বিভিন্ন সময় আমরা উঠে আসছে দেখি আর কি, সেটি কতটুকু আপনাদের এখানে রাজনীতি? আমাদের দেশে তো এখন রাজনীতি নাই। আমাদের দেশে আছে, কোনো রাজনীতি আছে? কোনো দল এখন কেউ এসে আপনাকে আমাকে কেউ এসে কনভিন্স করে যে ভাই আপনি আমাকে ভোট দিয়েন, তাতে কেউ করে না। এখন আসে শুধু চাঁদাবাজি, এখন আসে শুধু জায়গা দখল, এখন আসে শুধু ফ্যাক্টরি দখল, এখন আসে শুধু মানে কি বলবো আর আপনাকে বোঝাতে পারবো না। মানে কি এই দেশটা এখন কিভাবে বিশৃঙ্খলার ভিতর দিয়ে যাচ্ছে। এখন আপনার প্রশাসনের কাছ থেকে এগুলো আপনার কি কোনো সাপোর্ট পাননি? এখন আমরা প্রশাসনকে অনেকবার আমরা প্রশাসনের না, যদি এগুলো যদি হয়ে থাকে তাহলে তো যে অর্থনীতির উপরে যে আপনাদের গার্মেন্টস সেক্টর বা হচ্ছে যে ব্যবসায়ীদের যে একটা গুরুত্ব রয়েছে, সেটি হচ্ছে তাহলে মুখ থুবড়ে যাবে। সরকার এই বিষয়ে থুবড়ে তো অলরেডি যাচ্ছেই। আর আপনি আর 2 দিন পরে দেখেন না কি হয়। এই যে আমাদের যে শ্রমিকরা, এরা কি করবে? এরা প্রত্যেক বাসায় রাস্তায় যাকে পাবে, আপনাকে পাবে, আমাকে পাবে, যাকে পাবে তাকে ধরে ছিনতাই করবে। আপনি ঠিকমতো রাস্তায় চলতে পারবেন না। আপনি দেখেন না, আরেকটা বছর যাক কি হয় দেশে। আপনি যাবেন, আমরা যারা ছোটোখাটো ফ্যাক্টরি, এই যে যখন আমরা ঠিকমতো উৎপাদন করতে পারি না, আমরা মাল ঠিকমতো প্রোডাকশন দিতে পারি না, বা ফ্যাক্টরি ঠিকমতো শিপমেন্ট দিতে পারে না, আমাদের পেমেন্ট দেয় না। আমরা পেমেন্ট না দিলে আমাদের ফ্যাক্টরির পোলাপানদের 2-3 মাসের স্যালারি বাকি, এবং তারা পরবর্তীতে আন্দোলন করে। সেটি 2 মাসের আন্দোলন পরে 2-3 মাসের স্যালারি বাকি, তারা বাসা ভাড়া দিতে পারতেছে না, তারা ঠিকমতো খেতে পারতেছে না, তারা চিকিৎসা করতে পারতেছে না, তারা এসে ডিউটি করে না, গেট বন্ধ করে দিতে চায়, গেটের কাছে এসে বসে থাকে, বেতন দাও, টাকা দাও, পয়সা দাও। যাবেন ব্যাংকে, ব্যাংক লোন দিবে না, পুঁজি তো নাই কাছে, পুঁজিতে সব ইনভেস্ট করছি। ব্যাংকের কাছে যাও লোন নিতে, দুনিয়ার পাহাড় সমান চাহিদা করে সামনে তুলে ধরে যে এটা করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে। সেটি তো আগেও ছিল, এখনো আছে। না, সেটা ছিল, আগেও ছিল, এখনো আছে। না, আগে সেই সমস্যা ছিল। আগে যাই হোক না কেন, আপনি সে জাতীয় পার্টির আমলেও যদিও এভাবে দেশের রপ্তানি খাতটা এতটা চাঙ্গা ছিল না, কিন্তু তারপরে বিএনপির আমল বলেন, বিএনপির সময় বলেন, আওয়ামী লীগের সময় বলেন, একটা নিয়মের ভিতর কিন্তু দেশটা চলছে। যতটুকু নিয়োগ, এমনি তো ধরেন আমরা তো কোনোদিনও আমরা সঠিক নিয়মের ভিতর চলি নেই, তারপরেও একটা নিয়মের ভিতর চলছে। কিন্তু এখন কোনো নিয়ম নীতি বলতে কোনো কিছু আছে বলে আমাদের কাছে মনে হয় না। নতুন সরকার দলীয় সরকার আসলে তখন আপনাদের এগুলো আর একটু পরিবর্তন হবে আমরা মনে করি, সেটা আমরা আশা করি। আপনার কাছে আসবো। আপনি বলছেন যে একটি জিনিস হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া দরকার, এটি বলে বিভিন্ন সময় কথা উঠছে যে স্থানীয় সরকার আগে হবে না, জাতীয় নির্বাচন আগে হবে। আপনাদের ব্যবসায়ীদের যে প্রতিনিধিত্ব আপনারা করছেন, ব্যবসায়ীরা আছেন দেশের, আপনারা কি চাচ্ছেন আপনাদের পক্ষ থেকে? যে আপনারা কি চাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক নাকি?
এটা আসলে আমাদের চাওয়া তো কোনো ব্যাপার না না। আপনাদের পক্ষ থেকে আমরা জানতে চাই আপনাদের ভিউটা কি। হ্যাঁ, আমরা হলাম ব্যবসায়ী লোক, গাজী ভাই যেটা বললো, কাজ করি খাই। হ্যাঁ, আমাদের হলো দরকার স্থিতিশীল পরিবেশ, তারল্য থাকবে। কিন্তু এজ এ হোল আপনি যদি চিন্তা করেন, যেটা বেসিক দৃষ্টিকোণ থেকে যেটা দেখা যাচ্ছে যে একটা মানুষ যে 1-to-1 সার্ভিস যেটা লোকাল গভর্নমেন্ট দিয়ে থাকে, এটা আপনি জানেন, এটা ইন্ডিয়াও তো সেম, লোকাল গভর্নমেন্ট অনেক স্ট্রং। সাখাওয়াত ভাই, আমি একটু শেষ করি। তো সেখানে সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় হোয়াইট ব্ল্যাক যে কিছু ভালো লোক চলে আসবে রাজনীতিতে। এখন তো আপনি আসতে দিচ্ছেন না, আপনার কোয়ালিটি তো ভাইটাল না। আমি আশাবাদী মানুষ। আরে ভাই, আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে, আমাদের দেশ এটা। আমরা তো কোথায় চলে যাব? আমরা তো ইন্ডিয়া, পাকিস্তান বা অন্য জায়গায় চলে যাব না। আমরা এখানে কর্ম করি, এখানেই আমরা কাজ করি, এখানেই আমাদের থাকতে হবে, এবং পলিটিশিয়ানরাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের আশাবাদ। কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই তো মানুষ। আমাদের এই যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ যত যাই বলেন, আমরা তো ওয়েস্টার্নদের মতো বা উন্নত দেশের মতো এরকম না। আমরা একটু এর জন্য কিন্তু নেতৃত্ব সম্পূর্ণ গুণাবলী দরকার, নেতৃত্ব সম্পূর্ণ কিন্তু গুণাবলী রাজনীতিবিদ দরকার। না, সেটা হবে কিভাবে? সেটা যদি আপনি সিস্টেম ডেভেলপ না করেন। সিস্টেম ডেভেলপ করলেই কেবল কোয়ালিটি প্রোডাক্ট আপনি পাবেন। আচ্ছা, সেটা সেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে হোক, ওই যে ভাই লোনের কথা বলছে, লোনের ক্ষেত্রে হোক, সব হোক, একটা বেসিক চেঞ্জেস দরকার আমাদের, এবং সেটার সময় হলো এখন যদি না হয়, এইসব বিপ্লব বা এই ধরনের, এই যে ভাই যেটা বললো, অনেক ক্ষোভ থেকে একসাথে মানুষ, শুধু বৈষম্যের জন্য কি লক্ষ লক্ষ মানুষ নামে নাকি? হ্যাঁ, আবার যে কালকে যদি অন্য পার্টি আসে, তাদের আসলো, তাহলে আমরা কি করবো? আমরা যারা বিজনেসম্যান, আমরা যারা ব্যাংকের পুঁজি নিয়ে যারা ব্যবসা করি, আমাদের কি হবে? আমরা কিভাবে চলবো? তো এখন আমার মূল যেটা আপনি জানতে চাচ্ছেন, সেটা হলো যে রেডিক্যাল চেঞ্জ না আসুক, আমাকে যে ভাইটাল যে চেঞ্জেসগুলো, এগুলো যদি এখনই না আনেন, তাহলে আপনি রাজনীতিবিদ, আপনার কোয়ালিটি প্রোডাক্ট কোত্থেকে পাবেন? আপনি যদি ভালো বীজ বপন না করেন, তাহলে ভালো তো ফল খেতে পারবেন না। বিগত বছরগুলোতে আমি একটু বলতে চাচ্ছি যে সাখাওয়াত ভাই, বিগত বছরগুলোতে আমরা দেখি অনেক রাজনীতিবিদ কিন্তু হচ্ছে যে ব্যবসায়ী কিন্তু রাজনীতির সাথে জড়িত হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু অনেক কথা উঠে এসছে যে ব্যবসায়ী আর রাজনীতিবিদকে এক কিনা আর কি। ভাই, সেটা তো আমি দোষের কিছু দেখি না। একটা লোক ব্যবসায়ী হলে তার যদি রাজনৈতিক কোয়ালিটি থাকে, তাহলে সে তো রাজনীতিতে আসতে পারে। রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে সে তেগি না, এই কথাটা বলা হচ্ছে। না, সেটা আপনার কথা আমি বুঝতে পারছি কি জন্য আপনার কোশ্চেনটা করছেন, সেটা ঠিক আছে। কিন্তু যে ব্যবসা করবে তার 90% ব্যবসার দিকে মনোযোগী হওয়া উচিত। পলিটিক্স করলে ঠিক আছে, তুমি পলিটিক্স করো, নো প্রবলেম, সেটা আমি আপনার সাথে একমত। কিন্তু এটা তো আর জনগণের সাথে সেখানে যেতে পারে, আইনগতভাবে তো নিষেধ নাই, মানুষ যদি তাকে অ্যাকসেপ্ট করে। এখন আমাদের দেশে যেহেতু মানুষ অত সচেতন না, আমাদের 60-70% মানুষই ভোটের আগের দিন ওই যে কি 1-2 হাজার টাকা দিয়ে আসলেই সে মনে করে তার এটা নৈতিক দায়িত্ব তাকে ভোট দেওয়া। সুতরাং আপনি সিস্টেম ডেভেলপ না করেন, ওই যে গাজী ভাই যেটা বললো না, আপনি 6 মাস পরে ইয়ারা নেমে আসবে, শ্রমিকরা নেমে আসবে, আরও নেমে আসবে, আপনি তারপরে 3 বছর পরে আবার আরেকটা সমস্যা লাগবে। তার মানে আমরা কি এগুলি করে যাব? 50 বছর করলাম, 55 বছর, আরও 55 বছর আমাদের পরবর্তী প্রজন্ম এটা করবে। এবং সবচেয়ে বেশি ব্যবসায়ীরা এফেক্ট হচ্ছে এখানে। হ্যাঁ, ব্যবসায়ীরা ইফেক্ট মানে দেশ ইফেক্ট। আমি যেটা প্রথমেই আলোচনা শুরুতে বললাম, মিডল ক্লাস, ব্যবসায়ীদের মধ্যে মিডল ক্লাসকে আপনি নজর দিতে হবে। আপনি যদি মিডল ক্লাসের দিকে নজর না দেন, হ্যাঁ, সেজন্য আপনার পলিটিক্যাল যে সিস্টেম, নেতৃত্বের যে কোয়ালিটি, গুণাবলী, সেটা আপনার সিস্টেম যদি ডেভেলপ করে না দেন, কখনো আপনার গুড। এখনই উপযুক্ত সময় এবং কোয়ালিটি লিডারশিপ তৈরি হওয়ার একমাত্র উপযুক্ত সময় এখন যদি না হয়, হ্যাঁ, হয়তো আমি কালকে মরে যাব, আপনি থাকবেন না, আমি বলে দিলাম 50 বছর আর হবে না। ভাই, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমি তো রাজনীতিবিদ না, পলিটিক্স বুঝি না, আমি সাদা মানে যা খোলা চোখে যা দেখি। সাখাওয়াত ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত আমি। কিন্তু আপনি দেখেন, আমাদের এই 2000 সালের পরের থেকে, 2009-10, আপনি ধরেন 2000 সালের পরের থেকে আমাদের ব্যবসায়িক সেক্টরটা কিন্তু যথেষ্ট উন্নত হয়ে আসছে, যথেষ্ট উন্নত হয়ে আসছে। আপনি দেখেন, আমরা বিশ্বের ভিতরে 2য় স্থান, মানে কি মনে করেন আপনি? সমগ্র বিশ্বের 2য় স্থানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ, এটা আপনি কি মনে করেন? এটার প্রতি সরকারের আপনি বলতে চাচ্ছেন? আমি একটু অ্যাড করি সাখাওয়াত ভাই, গাজী ভাই, আমি আপনার সাথে অ্যাড করি। বলেন। এই যে গাজী ভাই বললো না আমরা 2য় স্থানে, কিন্তু আপনি দেখেন
এই 55 বছর বা এই যে আমাদের তো এক্সপোর্ট শুরু হয়েছে সম্ভবত জিয়াউর রহমানের আমল থেকে, যাই হোক প্রায় 30-35 বছর ধরে আমরা এক্সপোর্ট করতেছি। 60-এর দশকে শুরু হয়েছে কিন্তু 70 দশকের শেষে মানে 70 জিয়াউর রহমানই মূলত এটাকে শিল্পর থেকে আমরা আস্তে আস্তে একটু একটু করে জি জি জি। তো আমি মূলত যেটা বলতে চাচ্ছি যে তাহলে আপনি দেখেন এই 30 বছরে আপনার এই যে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো ছিল, আপনি যেটা বললেন যে আমরা সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এক্সপোর্টে, তাহলে আমার একজন গার্মেন্টস মিনিস্টার আছে বাংলাদেশে। আপনি দেখেন এই যে হ্যাঁ গার্মেন্টস মিনিস্টার আছে, সেটা নিয়ে তো আমি কথা বলছি না, কারণ যেটা দিয়ে আমার দেশটা চলতেছে যে এক্সপোর্টের কারণে, হ্যাঁ সেই আমার একজন আজকে অনেক ব্যবসায়ীরা তো আপনার পলিটিক্সে যাচ্ছে, মিনিস্টার হচ্ছে, তারা কি এটা গভর্নমেন্টকে বুঝাইতে পারে না? কেন আমার সেক্টরাইজ মিনিস্টার হয়তো আমাদের সেক্টরাইজ নাই, আপনি পার্টিকুলার গার্মেন্টসের নাই, পার্টিকুলার গার্মেন্টসের থাকা উচিত কিনা সেটা বলেন। আমাদের তো আপনার 80% 90% ওন করতেছে আমার গার্মেন্টস শিল্প। এটার মিনিস্টার কোথায়? যেটা 80% 90% দেশের ফরেন মিনিস্ট্রি যেটা, তারাই তো এটাকেই করতে। নো ফরেন মিনিস্ট্রির কাজ দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি যেটা ফরেন মিনিস্টার আমাদের বাণিজ্য মন্ত্রী যিনি আর কি, এবং বাণিজ্য মন্ত্রীর তো না না হ্যাঁ আমাদের বাণিজ্য মন্ত্রী যিনি তিনি বাণিজ্য মন্ত্রীর তো 200টা কাজ, এবং সে কিন্তু দেখভাল করে। আমি আপনাকে বলি শোনেন, আমাদের প্রতিবন্ধকতা ছিল, এটা স্বীকার করি, কিন্তু আপনি 2000 সালের পরের থেকে 2009 সালের পরের থেকে আজ 2025 সাল, এর ভিতরে আমরা যে ধাপে ধাপে কিভাবে এত দ্রুতভাবে আমাদের এই সেক্টরটাকে কিভাবে আগায় নিয়ে আসছি, এটা আপনি অস্বীকার করবেন? এটা কি প্রাইভেট সেক্টরের কারণে কিন্তু এটা আগায় আসছে। এটা গভর্নমেন্টের রোলটা কি? হ্যাঁ গভর্নমেন্টের রোল না থাকলে তো আপনি কোনোদিনই সম্ভব ছিল না। গভর্নমেন্টের আপনি আমাকে বলেন গভর্নমেন্টের কি রোল, আমি জানতে চাই আপনার থেকে। শুনুন আমি জানতে চাই, আপনার সবকিছু তো আমি একমত, সাগর ভাই আপনার সাথে আমি ডিবেট করতেছি না, ঠিক আছে। গভর্নমেন্ট অবশ্যই সহযোগিতা ছিল, গভর্নমেন্টের সহযোগিতা ছাড়া আমরা এক মুহূর্তে, এখনো আমরা এই যে কথা বলতেছি চলতেছি, এই গভর্নমেন্ট ধরেন কিছুই করতেছে না আমাদের ব্যবসায়ীদের জন্য, তারপরেও আমার এখানে আসার পিছনে গভর্নমেন্টের ডিউটি আমাকে সহযোগিতা করা, এটা ডিউটি, রাইট। তাহলে কিন্তু আমাদের এটা তো বড় করে দেখার কিছু নাই, আমি ট্যাক্স দিচ্ছি, আপনি ট্যাক্স দিচ্ছেন। 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যেভাবে মানে আল্লাহর রহমতে যেভাবে আমরা একটু পর্যায়ক্রমে উন্নতি হয়ে আসছে, যে ধারাবাহিকতা উন্নতি হয়ে আসছে, এই ধারাবাহিকতা আমরা তো এইভাবে অভ্যস্ত হয়ে আসছি, বিগত 10-15 বছর এইভাবে অভ্যস্ত হয়েছে, এইভাবে চলে আসছি, তাই না? আমাদের ব্যবসা বাণিজ্য এইভাবে পরিচালিত হচ্ছে। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম, এখন এসে ধপ করে থামে গেলাম। বিষয়টা হলো এখানে আমি আশাবাদী মানুষ। আচ্ছা এখন সমাধানটা কি? হুট করে দেখে ধাপ করে একটা সমাধানটা কি বলেন? আমরা একটু সমাধানের পথে দিকে যাচ্ছি। একটা হচ্ছে যে আমরা কথা বলতে হবে না, স্বাধীনতার 55 বছর হয়েছে দেশের, এখন এই গত 1 বছরে অনেক পরিবর্তন হয়েছে। আগের সরকার পরিবর্তন হয়েছে, এখন কেয়ারটেকার সরকার আসছে, নির্দলীয় সরকার আসছে, এখানে মানুষের অনেক প্রত্যাশা আছে। এবং আমি শেষ করতে চাচ্ছি, যেটি হচ্ছে তার কতটুকু প্রাপ্তি ঘটেছে আমি জানি না, কিন্তু আরো বেশি প্রাপ্তি দরকার মানুষের এই মুহূর্তে আর কি। তার কতটুকু, আপনি কি আশাবাদী কিনা? আমি ছোট্ট করে বলছি, শুনুন, আমি ছোট্ট করে আমাদের শেষ প্রান্তে এই সরকারের কাছে আমরা আশাবাদী ছিলাম, এখন এই মুহূর্তে আমরা এই সরকারের কাছে আর আশাবাদী হতে পারছি না। কারণ এই সরকারের আমরা এমন কোনো কার্যক্রম আমরা এই পর্যন্ত এই 1 বছরে দেখিনি যেটা আমাদের, বিশেষ করে আমি ব্যবসায়ী মানুষ, আমি রাজনৈতিক ব্যক্তি না, আমি আমাদের ব্যবসায়িক কোনো প্রবলেম সলভ করছে। এবং আমি এইটি একটি হতে পারে, আমরা দেখিনি যে আমাদের ধরেন আজকে বিনিয়োগ কোথায়, একটা দেশের বিনিয়োগ যদি না আসে বা বহিরাগত যদি না আসে, যদি নতুন ইনভেস্ট না হয়, তাহলে আমরা যারা এখানে ব্যবসায়ী, আমাদের ব্যবসা কিভাবে আমরা, সেটি আমরা আশাবাদী। শাকত ভাই, আপনি শেষ করতে হবে, যেটি হচ্ছে যে কতটুকু আপনি কি আশা দেখতে পাচ্ছেন, আপনি কি সামনের দিকে কি আরো বেশি ভালো কিছু দেখতে পাচ্ছেন কিনা, আপনি স্বপ্ন দেখতে পারছেন কিনা যে হবে কিছু? স্বপ্ন আমাকে দেখতেই হবে। আচ্ছা, স্বপ্ন দেখার বিকল্প আমার নাই। শিওর। তাহলে তো আমার সেই বনবাসে যে থাকতে হবে। আমি আমার দেশকে এগিয়ে নেওয়ার জন্য স্বপ্ন আমাকে দেখতে হবে, এবং আশাবাদী মানুষ। দেখেন গাজী ভাই যেটা বললো, এই গাজীবের অ্যাঙ্গেল থেকে বলেছে যে আমরা আরো বেশি আশা করছিলাম সরকারের কাছে, যে নতুন সরকার আসছে। আমি এই সরকারের কাছে বেশি আশা করি না। আচ্ছা, আমি এই গভর্নমেন্ট তো পার্মানেন্ট কোনো গভর্নমেন্ট না। আচ্ছা, এই গভর্নমেন্টের কাজ হলো বেসিক চেঞ্জেসগুলো নিয়ে আসবে, দেন আমরা একটা লং প্ল্যানে আমরা আগাবো,
ব্যবসায়ীরা যাতে আমার বেসিক 50 চেঞ্জে কি বছর আমরা কেমন পর্যন্ত যেতে পারছি? আমি সেদিকে আসতেছি। যেমন ধরেন এই যে 8-10টা ব্যাংক যেভাবে একদম দেউলে হয়ে গেছিল, এই ব্যাংকগুলো যেভাবেই হোক তারল্য সংকটের একটা টাকা ইয়ে করে হোক, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক সাপোর্টের দিয়ে হোক, যেভাবেই হোক ব্যাংকগুলো কিন্তু চালু হয়েছে। তারপরে দেখেন প্রায় 80,000 কোটি টাকা কিন্তু বৈদেশিক ঋণ এই গভর্নমেন্ট কিন্তু শোধ করছে, প্রায় 80,000 কোটি টাকার। তাহলে দেখেন এই গভর্নমেন্ট তো বসে নাই, এই গভর্নমেন্ট সে তো তার ডিউটি না, তার কাজ হলো বেসিক চেঞ্জ। কিন্তু বেসিক চেঞ্জের ব্যাপারে আমরা ব্যবসায়ীরা কি সহযোগিতা করতেছি, বা রাজনীতিবিদ তারা কি সহযোগিতা করতেছে, আপনি সাংবাদিক আপনি কি সহযোগিতা করতেছেন? আপনি আমাকে বলেন, আপনি এই যে কোশ্চেনগুলো করতেছেন। আমরা চাচ্ছি যে ভাই আমার যখন একটা ফোড়া হবে, আমি যদি এটাকে দই বনানি দিয়ে যদি রাখি, আমার ব্যথা ইয়ে হবে সাময়িক, আমি চাচ্ছি অপারেশন করে এটাকে ফেলে দেওয়া হোক। হ্যাঁ, আমি অনেক ব্যথা পাবো, আমি দেখা যায় যে আইসিইউতে আমি 2 দিন থাকবো, হ্যাঁ, আমার অ্যানেস্থেসিয়া দিয়ে আমার 2 দিন অনেক কষ্ট হবে, কিন্তু তারপরে যখন আমার এটা ভালো হয়ে যাবে, তারপরে আমি ফুল ভালো হতে চাই। আমি ভালো হতে চাই। বাইরের কথার সাথে আসি, যদি আপনার ফোড়াটা যদি মাথায় হয় তাহলে কি আপনি মাথা কাটিয়ে দেবেন? না, আমি তো অপারেশনের কথা বলছি, আমি কেটে। আমার তো মাথায় সমস্যা, আমার একটা শোনেন, সমাধান একটা নীতি থাকে। সমাধান কি? শোনেন, সরকারের এই যে কোনো আপনার যে কোনো সেক্টরে, সেক্টর বলেন, শিক্ষা সেক্টর বলেন, যে কোনো সেক্টরেই একটা নীতি নিয়মের সরকার একটা নীতিমালার ভিতর দিয়ে চলে। আজকে দেখেন আমাদের রপ্তানিতে কত বড় বন্ধ করে দিল, তার জন্য কত বড় ক্ষতিগ্রস্ত আমরা বাংলাদেশি হচ্ছি। এটাকে আমরা একবার চিন্তা ভাবনা করে এটা যেমন আমাদের জন্য, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সরকার অবশ্যই আশা করি এটা সমাধান হয়ে যাবে দ্রুতই ইনশাআল্লাহ। এটাও যেমন ঠিক আছে। আবার দেখেন আমরা কিন্তু এখন ডিরেক্ট রপ্তানি করতেছি, ডিরেক্ট কিন্তু আমাদের সিলেট থেকে কার্গো যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য আপনি বলতেছেন ডিরেক্ট না বললে হচ্ছে না, আপনি বলতেছেন ডিরেক্ট সিলেট থেকে কার্গো যাচ্ছে। এই কার্গোতে আপনি কি প্রফিটেবল? আপনি যখন এই শার্টটা শুরু হয়েছে ভাই, আপনি তো এই শার্টটা তৈরি করছেন একটা প্রাইস অফার করে, একটা অফার পেয়ে, তাই না? আপনি এই শার্টটা একটা এফওবি ইয়ে ছিল, কিন্তু আপনার অন্যদিকে চলে যাচ্ছে। আমি আপনার পয়েন্টে আসছি, আপনাকে কেজিতে 50 মিনিমাম 50 থেকে $1 বেশি দিতে হচ্ছে। আচ্ছা, আমরা সেই দিকে আসব। আপনি কি একটা শার্টে কি 50 থেকে $1 বেশি? আমরা সেদিকে আসবো। আমরা শেষ প্রান্তে একেবারে শেষ প্রান্তে, 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে, 30 সেকেন্ডের মধ্যে। আপনার আমাকে আশাবাদী হতেই হবে। জি, নিরাশ হওয়ার কোনো উপায় নাই। আমার স্বপ্ন আশাবাদী হতে পারি আমরা। আমাদের দ্রুত একটা জাতীয় নির্বাচনের দরকার, একটা নির্বাচিত গভর্নমেন্টের দরকার। আমাদের নির্বাচিত গভর্নমেন্টের দরকার, যারা নীতিমালার, যে গভর্নমেন্টের যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে দেশ পরিচালনা করবে। এবং আমরা সেদিকে শেষ প্রান্তে আমরা একেবারে আমি তো প্রথমেই বললাম যে এই গভর্নমেন্ট কাজ হলো বেসিক চেঞ্জগুলো করবে। এই আন্দোলনটা কেন হলো? এই আন্দোলনটা আমরা নতুন বন্দোবস্ত। এই আন্দোলন তো আমাদের ব্যবসায়ীকে, বাংলাদেশকে কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে রূপান্তরিত করার জন্য এই সরকারের জন্ম হয় না। এই সরকারের জন্ম হয়েছে কি জন্য? বেসিক চেঞ্জগুলো নিয়ে এসে আমাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলি করে একটা নির্বাচন হবে। যত দ্রুত নির্বাচন তত আমাদের জন্য ভালো। কিন্তু সেই নির্বাচনটা যদি সে অতীতের মতোই হয়, তাহলে তো আবার সে আরেকটা 24 হবে, আরেকটা 5ই আগস্ট হবে। তাহলে তো আমাদের ব্যবসায়ীরা কি হবে? আমি ফোরার উদাহরণ দিলাম যে আমাকে অপারেশন করে ফেলে দিতে হবে। আমরা আশাবাদী যে হবে, আশাবাদী হতেই হবে আমাদের। এবং আমার ধারণা, এবং কেউ যেন বৈষম্যের শিকার না হয়। এই বৈষম্যের জন্য আমরা আন্দোলন করেছি, সেই বৈষম্য শিকার যাতে কেউ না হয়। প্রতিটা মানুষের যাতে কথা বলার স্বাধীনতা, সবকিছু যাতে থাকে আমাদের। এবং আমি আশাবাদী যে সবাই অলরেডি বেসিক বিষয়ে সব রাজনৈতিক দলগুলো অলমোস্ট কাছাকাছি শেষ করতে হবে, অলমোস্ট কাছাকাছি। ইনশাআল্লাহ অচিরেই দেখবেন যে এইসব সমস্যার সমাধান হবে এবং ইনশাআল্লাহ আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। এই আমি এটা আশা করি অবশ্যই আগাবে ইনশাআল্লাহ। 10 সেকেন্ডের আমি জাস্ট রাজনীতির ব্যাপারে একটু কথা বলি। সবাই একেবারে এতটুকুনি চাই আমাদের দেশে যারা মোটামুটি রাজনৈতিকভাবে অভিজ্ঞ, দেশ পরিচালনায় অভিজ্ঞ, যারা শিক্ষিত এবং মোটামুটি যাদের দুর্নীতিতে মানে যাদের সাথে মানে যারা দুর্নীতিতে জড়িত না, এরকম কিছু ভালো
পার্সন দেশের রাজনীতিতে সম্পৃক্ত হোক, দেশ ভালোভাবে চলুক। ভালোভাবে সেটার জন্য তো সিস্টেম ডেভেলপ আমরা হওয়া উচিত। আশাবাদী সেটার জন্য system develop হওয়া উচিত। জনাব জি, জি। কামরুজ্জামান হ্যাঁ। এবং শাকাত হোসেন, আপনাদের দুজনকে আসলে সময় স্বল্পতার কারণে আর সময় দিতে পারছি না। অন্য একদিন সময় পেলে এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করবো, তখন হয়তো বা রাজনীতির অনেক বিষয় উঠে আসবে, সেই পর্যন্ত দেশের অবস্থা আরো বেশি পরিবর্তন হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে বিশেষ আয়োজনে আপনারা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, দর্শক মন্ডলীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আশা বাঙালি দেখবি, আর সেই আশার ফুল ফুটবে আগামী দিনে, যেদিন বাংলাদেশ আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং বাংলাদেশের কথা বিশ্বের দরবারে গিয়ে পৌঁছাতে পারবো। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথিদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।